हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। तो सकल के गुड आफ्टारनुन। आज के तुम्हारे জন্য देखो যে ডাব্লিউবি এসএসসি এবং এমএসসি এসএলএসটি বেঙ্গলির জন্য আমরা সেরা প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। প্রশ্ন সংখ্যা আছে 50টি। তো এখান থেকে কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে আছে তোমাদের টেক্সট থেকে, সাহিত্যের ইতিহাস থেকে, ইউটিউবি থেকে এবং ব্যাকরণ থেকে, পুরোপুরি সিলেবাস থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন রয়েছে। তো এসএসসি সংক্রান্ত তোমরা একটা নোটিশ বা তোমরা বিভিন্ন কর্মসংস্থান, কর্মক্ষেত্র বা নিউজে জানতে পারছো যে এসএসসির কিন্তু নিউ নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো তোমরা জানো যে আগামী যদি 6 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে তুমি যাতে সেখানে যে 1000টি ভ্যাকেন্সি আনুমানিক থাকবে, তো তোমাকে কিন্তু প্রিপারেশনটা আগের থেকেই নিতে হবে, শুরু করতে হবে, যাতে তোমার সে 1000-এর মধ্যে একটা তোমার ভ্যাকেন্সি তোমার জন্য থাকে। তো তার জন্য তোমাদের দেখো একটি ভ্যাকেন্সি তোমাকে অর্জন করতে হবে, ঠিক আছে। তার জন্য তোমাকে কিন্তু যদি আগামী যে 6 মাসের মধ্যে তোমাদের এসএসসি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, তো এই আগামী 6 মাসের মধ্যে তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের নম্বর 1 যে তোমাদের ব্যাচটা নিয়ে আসা হয়েছে একটু জেনে নাও। তোমাদের লক্ষ্য পূরণ ব্যাচ এবং নম্বর 1 ওয়েস্ট বেঙ্গলের নম্বর 1 সর্বসেরা স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের এখানে প্রস্তুতি দেওয়া হবে। তোমাদের কেন তোমরা অ্যাডমিশন হতেই হবে, তোমাদের দেখো এই ব্যাচে তোমাদের কেন অ্যাডমিশন হতেই হবে। এক হচ্ছে 6 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন করে ক্লাস এবং 1 অক্টোবর অর্থাৎ তোমাদের আগামী কাল থেকেই তোমাদের ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে। এই ক্লাসে তোমরা প্রত্যেকটি ক্লাস অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে। ব্যাকরণের 0 লেভেল থেকে যা কিছু তোমাদের এসএসসির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো টপিক ওয়াইজ তোমাদের যেমন প্র্যাকটিস করানো হবে, টপিক ওয়াইজ যেমন ক্লাস হবে 0 লেভেল থেকে, সেই সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেটও দেওয়া হবে। সেই সঙ্গে দেখে নাও সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গের জন্য প্রত্যেকটা ক্লাসে তোমাদের নোটস থাকবে, ক্লাস অনুযায়ী তোমাদের নোটস দেওয়া হবে এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হবে প্রত্যেকটা টপিক থেকে। টেক্সট সে 9 থেকে 12, ওকে, তোমাদের যা টেক্সট রয়েছে সমস্ত কিছু নিখুঁতভাবে আলোচনা করা হবে এই ব্যাচে, A to Z, সহজ সরল ভাষায় প্রত্যেকটি লাইন ধরে ধরে, প্রত্যেকটি শব্দের অর্থ ধরে ধরে। প্রত্যেকটা টপিক থেকে তোমাদের জন্য প্র্যাকটিস সেটও থাকবে, প্রতিটি টপিক থেকে প্র্যাকটিস সেট থাকবে যে তুমি কতটা পড়লে, কতটা বুঝতে পারলে তা সেই প্র্যাকটিস সেটের দ্বারা বুঝতে পারবে। এবং তোমাদের যে টোটাল যে 90 নাম্বারের মক টেস্ট পাবে 20টি, ঠিক আছে। তো সেখানে দেখে নাও প্রথমে প্রতি সপ্তাহে মক টেস্টটা হচ্ছে না, যে 8-10 দিন বা 14 দিনের মাথায় অর্থাৎ মাসে 2টো করে মক টেস্ট পাবে 90 নাম্বারের। অর্থাৎ তোমাদের একটা সিলেবাস দেওয়া হবে এবং সিলেবাস আমি তোমাদের পড়িয়ে নেব এবং সেই সিলেবাস ভিত্তিক তোমাদের 90 নাম্বারের কিন্তু মক টেস্ট নেব, যেটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একেবারে ফাইনাল পরীক্ষার জন্য। এবং প্রতিটি টপিক থেকে কি কি প্রশ্ন আসবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো জানিয়ে দেওয়া হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফি তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য মান্থলি ফি রাখা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। কেউ যদি ডেমো ক্লাস বা ডেমো নোটস দেখতে চাও তবু হোয়াটসঅ্যাপ করে নিও, ওকে। তো এসএসসির জন্য আমি তোমাদের কি বললাম, যদি আগামী 6 মাসে যদি 6 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়, তোমরা নানা জায়গা থেকে শুনছো যে ডিসেম্বর বা জানুয়ারি 2024-এ এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে তোমাদের পুজোর আগেই যদি নোটিফিকেশনটা বেরিয়ে যায় বা গেজেটটাও যদি বেরিয়ে যায়, জানো ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এক্সামটাও শুরু হয়ে যাবে। তাহলে তোমাদের দেখো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে এক্সাম ডিসেম্বর বা জানুয়ারি, তখন হাতে তোমাদের সময় খুবই কম পাবে। তাই এখন থেকে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত। এবং যেহেতু তোমাদের অল ডিটেলসে তোমাদের আমি প্র্যাকটিস সেট এক্সাম রিলেটেড প্র্যাকটিস করাবো, অল ডিটেলসে তোমরা সপ্তাহে 3 দিন ক্লাস পাবে, প্রতিটি ক্লাস সন্ধ্যের পর পাবে, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে এডমিশন হতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। চলো যাই হোক, তো আমরা এখন প্রশ্ন উত্তর আলোচনা করে নিই, ওকে। দেখে নাও, নিশানা যদিও ব্যর্থ তবুও ড্যাশ, ঠিক আছে, যে কার নিশানা এখানে ব্যর্থ হয়েছিল। বিপ্লবী বিনয় বাদল দীনেশ, বিপ্লবী বীণা দাসের, বিপ্লবী মাতঙ্গিনী হাজরা, না বিপ্লবী ক্ষুদিরাম বসুর। তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা অনুরোধ আবার, যে প্রত্যেকে একটি করে লাইক
এবং প্রত্যেকে একটি করে শেয়ার করে দিও। তোমাদের অনেক বন্ধুরা দেখবে লাইভ মক টেস্টে কিন্তু যুক্ত হয়েছে তোমাদের ওই একটি শেয়ারের জন্য। যারা বাড়িতে সেলফ স্টাডি করছে তাদের জন্য কিন্তু এই তোমাদের একটা শেয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে। তাহলে দেখে নাও, নিশানা যদিও ব্যর্থ, তবুও কার নিশানা এখানে ব্যর্থ হয়েছিল? দেখো এখানে যার নিশানা ব্যর্থ হয়েছিল তিনি কে? তিনি হলেন বীণা দাস। বীণা দাস, কারণ আমরা সেখানে কি রয়েছে যে বি বা দি অর্থাৎ বিনয়, বাদল, দীনেশ, এদের নাম আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এরা কি করেছিল? খোলা পিস্তলে মুখোমুখি গভর্নরের হয়েছিল কে? বীণা দাস, এবং তার নিশানা তবুও ব্যর্থ হয়েছিল, কিন্তু তাদের আমি মনে রাখি আমরা। তাহলে এখানে অপশান খ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটি কোন কবিতার অংশ তোমরা জানাও, যারা অপশান খ করেছো সঠিক। তো এটা বীরাঙ্গনা কবিতার অন্তর্গত। বীরাঙ্গনা কবিতার অন্তর্গত। তো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা জানাও, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এটা তোমাদের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে শব্দ নিয়ে খেলা। শব্দ নিয়ে খেলা মনে রাখবে, যেটা কুন্তক ছদ্মনামে কিন্তু শঙ্খ ঘোষ রচনা করেছিলেন। দেখো এতগুলো তথ্য আমরা কিন্তু এই ক্লাস থেকে জেনে নিলাম, এই প্রশ্ন থেকে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে ভাস্কর চক্রবর্তীর যে ভূমিকাহীন কবিতাটি রয়েছে, ভাস্কর চক্রবর্তীর কবিতাটির নাম কি? ভূমিকাহীন। সেটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটাও আমাদের জানতে হবে, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কিন্তু সেই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে উঠেছে? নগর জীবনের যন্ত্রণা, না সমকালের প্রত্যাশা ও হতাশা, ক ও খ দুটোই ঠিক, না কোনোটিই নেই। তাহলে দেখে নাও, কবি ভাস্কর চক্রবর্তীর যে ভূমিকাহীন, ঠিক আছে, কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে উঠেছে? তোমরা অ্যান্সার করো। তো এটা যে কাব্যগ্রন্থের অন্তর্গত, যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে, দেখো, ভাস্কর চক্রবর্তীর আকাশ অংশত মেঘলা থাকবে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো কি? ভূমিকাহীন। তো এটি ভাস্কর চক্রবর্তীর লেখা। তো এখানে আমরা যে ক আর খ দুটোই ঠিক, অর্থাৎ অপশান গ যারা করেছো তোমাদের প্রত্যেকেরই সঠিক হয়েছে। ওকে, কারণ এখানে তিনি নগর জীবনের যন্ত্রণার কথাও জানিয়েছেন, এবং সেখানে সমকালের যে প্রত্যাশা আমাদের থাকে, একটা ভালোবাসা, সেটাও তিনি জানিয়েছেন। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে ব্যাঘ্রগণ কিসের জন্য অরণ্যে একত্রিত হয়েছিলেন? দেখো বাঘেদের যে জায়গায়, বাঘেরা সমবেত হয়েছিল সেটা কি? সুন্দরবন। তোমাদের অনেকেরই বাড়ি সুন্দরবনে বাঘেদের একটা সভা হয়েছিল, যেখানে সমস্ত বাঘেরা উপস্থিত হয়েছিল। তো এখানে দেখো যে ব্যাঘ্রাচার্য এবং বৃহলাঙ্গুল যেটা রয়েছে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের, সেই লোকরহস্য প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1874-এ। তাহলে এখানে তারা কেন এসেছিল, একত্রিত হয়েছিল বলো? তারা একত্রিত হয়েছিল কি? পরস্পরের মঙ্গলের জন্য। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল যে বাঘেরা তাদের নিজেদের মঙ্গলের জন্য একত্রিত হয়েছিল। তাহলে সেই সভার সভাপতি কে ছিল? সেই সভার সভাপতি ছিল কিন্তু অমিতোদন নামের একটি বাঘ। তাহলে দেখো এই প্রশ্নটি থেকে আমরা 4-5টি তথ্য ইতিমধ্যে জেনে নিলাম। এইভাবে প্রত্যেকটি প্রশ্ন থেকে তথ্যগুলো জেনে নিই। দেখে নাও নেক্সট প্রশ্ন, কখন কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করতে হইতো? তো এটার উৎস বলো এবং মূল গ্রন্থটির নাম বলতে হবে তোমাদের। উৎস এবং মূল গ্রন্থটির নাম প্রত্যেকেই জানাও। দেখো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, তাই তো? এটা আমাদের কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের? যে নানা বিদ্যার আয়োজন, কি আছে? নানা বিদ্যার আয়োজন আছে। সেই নানা বিদ্যার আয়োজনের অন্তর্গত হলো তোমাদের এই কানা পালোয়ানের কথা আছে। সেখানে রবীন্দ্রনাথ কি করেছে? সেখানে ভোরবেলায় তারা উঠে কানা পালোয়ানের সঙ্গে কুস্তি লড়তো। তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাবে? অপশান খ হবে। তাহলে কোন গ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে জীবন স্মৃতি। তাহলে এগুলো আমাদের কিন্তু অল ডিটেলসে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসছে? দেখে নাও মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসছে? অ্যান্সার করো। কোথা থেকে? এটা উৎস কি? আদরিণী। উৎস কি? আদরিণী।
তো তোমাদের 90 নাম্বারে কিন্তু একটা ফুল মক টেস্ট নেওয়া হয়েছে, সেটা অবশ্যই ফলো করবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আজকে একটা কিন্তু ক্লাস হয়ে গেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তাহলে মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসছে দেখো, এখানে পীরগঞ্জের বাবুদের, মেজবাবুর পীরগঞ্জের বাবুদের কিন্তু নিমন্ত্রণ এসেছে। সেখানে যাবে কে? জয়রাম মুক্তার, নগেন ডাক্তার, কুঞ্জবিহারী, এরা যাবে। তো তাহলে এখানে আমাদের যে খেমটা আসার কথা, অর্থাৎ সেই বিয়ে বাড়িতে যে খেমটা আসবে সেটা হচ্ছে, মনে রাখবে, কলকাতা থেকে। অপশান খ হচ্ছে সঠিক উত্তর। বেনারস থেকে কি আসার কথা? বাই আসার কথা। তাহলে এখানে অপশান খ হচ্ছে সঠিক উত্তর। কার লেখা এটা? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। এগুলো আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে, এগুলোর উৎসও তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখে নাও, যে আদরণীকে দেখতে যাওয়ার জন্য মুখোপাধ্যায় অর্থাৎ জয়রাম মুক্তার কোন গাড়ির ব্যবস্থা করেছিলেন? অর্থাৎ আদরিণী যখন অসুস্থ হয়ে পড়েছিল, আদরিণী বামুনহাটের মেলা থেকে যখন রসুলগঞ্জের হাটে যাচ্ছিল, সেই পথেই কি হয়েছিল? অসুস্থ হয়ে পড়েছিল। সে অসুস্থ আদরিণীর বার্তা শুনেই জয়রাম কি করেছিল? আদরিণীকে দেখার জন্য বেরিয়ে পড়েন। তো কোন গাড়িতে? হাতির গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, না ঠেলা গাড়ি? কোনটা অ্যান্সার হবে? প্রত্যেকে অ্যান্সার করো। এটা হয়ে যাবে ঘোড়ার গাড়ি। অপশান ঘ বা বি যারা করেছো তোমাদের প্রত্যেকেরই সঠিক উত্তর হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও। ঝড় মহামারী বন্যায় মানুষ মরল ড্যাশের মতো। ঝড় মহামারী বন্যা, এখানে মানুষ মরল ড্যাশের মতো, অর্থাৎ কিসের মতো বলা হয়েছে? একটু অ্যান্সার করবে, ঠিক আছে। এটা তোমাদের উৎস আমাকে জানাতে হবে, উৎস জানাতে হবে, এবং সেই গ্রন্থটার আমাদের প্রকাশকালও বলতে হবে তোমাদের। প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে। তো ঝড় মহামারী বন্যায় মানুষ মরল কিসের মতো? তো এখানে তোমাদের হয়ে যাবে যে অ্যান্সারটা, ঝড় মহামারী বন্যায় মানুষ মরল যে কীট পতঙ্গের মতো। অপশান বি বা খ হচ্ছে সঠিক উত্তর। তো এখানে তোমাদের উৎসটা কি? সন্দীপন পাঠশালা। সন্দীপন পাঠশালাতে কে রয়েছে? সীতারাম বাবু আছে, ঠিক আছে। তো সন্দীপন পাঠশালা প্রকাশিত হয় 1946-এ, তাই তো। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। ড্যাশ ডাকলে রত্না একটা আলো দিয়ে জামা ঘর যে অন্ধকার, কে ডাকলো? যে রত্না একটা আলো দিয়ে জামা ঘর যে অন্ধকার হয়ে গেল, কে ডাকলো? অ্যান্সার করো, কে ডাকলো? এটাও সন্দীপন পাঠশালা থেকে নেওয়া হয়েছে। তো দেখো, রত্নার পুরো নাম কি? রত্নাবলী পুরো নাম, ঠিক আছে। তার মায়ের নাম কি? মনোরমা। তার মায়ের নাম কি? মনোরমা। তাহলে কে ডাকলো? তার বাবা সীতারাম ডাকলো। অপশান ক হচ্ছে সঠিক উত্তর। অপশান ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আজ তো বুধবার, ড্যাশ দিনেই টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। তো এখানে কে কথাটা বলেছে? অ্যান্সার করো। আজ তো বুধবার, ড্যাশ দিনেই টাকাটা ফিরিয়ে দেব, ঠিক আছে। কে বলেছে? এখানে দেখে নাও, আমরা ঋণংকৃত্যা শিবরাম চক্রবর্তীর ঋণংকৃত্যাতে পাবো এখানে, ঠিক আছে, ঋণংকৃত্যাতে পাবো। তো এখানে দেখো, অ্যান্সার করো, কোন অ্যান্সারটি তোমাদের হবে? অ্যান্সার করবে প্রত্যেকে। শিবরাম চক্রবর্তীর ঋণংকৃত্যাতে রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করো কোন অ্যান্সারটি হবে। দেখো, এখানে দুটো চরিত্র আছে, একটা হর্ষবর্ধন, ঠিক আছে, আর একটা আছে গোবর্ধন। হর্ষবর্ধনের থেকে টাকা নেয় বুধবার, হর্ষবর্ধনকে টাকা দেয় শনিবার। গোবর্ধনের কাছ থেকে টাকা নেয় শনিবার, গোবর্ধনকে টাকা দেয় বুধবার। তাহলে এখানে হর্ষবর্ধনকে টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কোন বার হবে? শনিবার। তাহলে অপশন ক হবে সঠিক উত্তর। ঋণংকৃত্যা শিবরাম চক্রবর্তীর লেখা, মনে রাখতে হবে, এই তথ্যগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে আমাদের। নেক্সট প্রশ্ন দেখে নাও। ভাবতে ভাবতে চলেছি এমন সময় ড্যাশের সঙ্গে মোলাকাত, এই ঋণংকৃত্যা থেকে নেওয়া হয়েছে। ভাবতে ভাবতে চলেছি যে কিভাবে হর্ষবর্ধনকে টাকাটা ফেরত দেব। তাহলে এর মধ্যে কার সঙ্গে দেখা হলো? চলো অ্যান্সার করো, এর মধ্যে কার সঙ্গে দেখা হলো? অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে যে ভাবতে ভাবতে চলেছি, হ্যাঁ, যে কিভাবে হর্ষবর্ধনের টাকাটা
শোধ করা যায়? তো এর মধ্যেই কিন্তু দেখা হয়ে গেল কার? গোবর্ধনের সঙ্গে। অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন। ঘাড় ধরে এটাকে তুলে দে তো, এখানে কাকে ঘাড় ধরে তুলে দেওয়ার কথা বলা হয়েছে? অ্যান্সার করো। ঘাড় ধরে এটাকে তুলে দে তো, এখানে কাকে ঘাড় ধরার কথা বলা হয়েছে দেখো। তো এখানে দেখো যে কচ্চিৎ কখনো, প্রেমেন্দ্র মিত্রের একটি গল্প কচ্চিৎ কখনো, যেটা তোমাদের সাহিত্য সম্ভারে রয়েছে। সে কচ্চিৎ কখনো যেটা প্রকাশিত হয় কত সালে? গ্রন্থটা 1962-তে। তো কচ্চিৎ কখনো যে গল্প আছে এখানে, এই কথাটা বলেন কে? স্টেশন মাস্টার। কাকে ঘাড় ধরে তোলার কথা বলা হয়েছে? গুপিচন্দ্রকে। কাকে? গুপিচন্দ্র। ঠিক আছে, গুপিচন্দ্র বসে আছে সেই বেঞ্চে, সে তাকে তোলার কথা বলেছে। তাহলে অপশান খ যারা করেছো তোমাদের সঠিক হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও যে করভাস কী ধরনের পাখি? দেখে নাও এই ধরনের লাইভগুলোই তোমাদের প্রত্যেকের এই উপস্থিতি অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, সেশনটায় তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে সেশনটিকে শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। তো আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি, শেয়ার করে দাও তোমরা। ঠিক আছে, বন্ধুদেরকে শেয়ার করো, তাহলে আমি এই ধরনের যে মক টেস্টগুলো নিয়ে আসতে আরও উৎসাহী হব। ওকে, তো শেয়ার করে দাও, প্রত্যেকেই শেয়ার করে দেবে, চটফট শেয়ার করে দাও। আর তোমাদের মক টেস্টটা কেমন লাগছে একটু জানাও, কমেন্টে জানাবে। তো দেখে নাও করভাস কী ধরনের পাখি? এটা দেখো, করভাসটা আনন্দ মেলাতে প্রকাশিত হয়। আনন্দ মেলার পূজা বার্ষিকী কত? 1379 বঙ্গাব্দে। তাহলে করভাস কিন্তু ময়ূর পাখি নয়, করভাস হচ্ছে কাক জাতীয় পাখি। কাক জাতীয় পাখির কি ল্যাটিন নাম কি হলো? করভাস। তো শঙ্কু ছেলেবেলায়, এটা তোমরা আমাকে জানাও যে ছেলেবেলায় প্রথম যে কোন পাখিকে পোষ মানিয়েছিল, এটা আমাকে জানাও। শঙ্কু ছেলেবেলায় কোন পাখিকে পোষ মানিয়েছিল এটা জানাও। চলো নেক্সট প্রশ্ন। বিদুশেখরকে নিয়ে আজ এক ড্যাশ, তো শূন্যস্থানে উপযুক্ত শব্দটি কি হবে? বিদুশেখরকে নিয়ে আজ এক ড্যাশ, অ্যান্সার করো। বিদুশেখরকে নিয়ে আজ এক ড্যাশ, অ্যান্সার করতে হবে। চলো অ্যান্সার করো। তো এটা তোমাদের দেখো বোম যাত্রীর ডায়েরিতে আছে, এটা তোমাদের কিসে আছে? বোম যাত্রীর ডায়েরি। বোম যাত্রীর ডায়েরি রয়েছে, প্রফেসর শঙ্কুর প্রথম গল্প, তাই না? বোম যাত্রীতে রয়েছে এটা। তো এটা তোমাদের সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। ঠিক আছে, কত বঙ্গাব্দে? 1368-তে। তো এটা ফ্যাসাদ হবে, অপশন খ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন, যে রকেট তৈরির জন্য শঙ্কু যে কম্পাউন্ড করেছিল তাতে কি ছিল না? রকেট তৈরির জন্য যে শঙ্কু বিভিন্ন কম্পাউন্ড দিয়ে তৈরি করেছিল তার মধ্যে কি ছিল না? অ্যান্সার বলো, অ্যান্সার করতে হবে এখানে যে কি ছিল না। দেখো সেখানে দেখবে দুটো কম্পাউন্ড ছিল, একটা হচ্ছে টেন্ট্রাম, ঠিক আছে, মানে তৈরি করেছিলেন টেন্ট্রাম বোরোপেক্সিনেট, আর একটা একুয়াস ভেলোসিলিকা, যে একুয়াস ভেলোসিলিকা দিয়েই তিনি সেটাই প্রয়োগ করেছিলেন সেখানে। কিন্তু এখানে কম্পাউন্ডগুলো তৈরি করার জন্য কি কি নিয়েছিলেন? ব্যাঙের ছাতা নিয়েছিলেন, কচ্ছপের ডিমও নিয়েছিলেন, ডিমের খোলা, কচ্ছপের ডিমের খোলা, সাপের খোলসও নিয়েছিলেন। তাহলে এখানে ব্যাঙের চামড়া এটা কিন্তু নয়, তাহলে তোমাদের অপশান খটা হচ্ছে সঠিক উত্তর, এখানে এটা নয়, অপশান খটা ঠিক। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিচের কোন নাটকটি গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক নয়? দেখে নাও। তো প্রত্যেকটারই প্রকাশকাল দেওয়া আছে, পরপারে 1912, প্রফুল্ল 1889, বলিদান 1905, হারানিধি 1889। অ্যান্সার করো নিচের কোন নাটকটি গিরিশচন্দ্র ঘোষের লেখা নাটক নয়? এখানে কোন অ্যান্সারটি আমাদের হবে? প্রত্যেকেই অ্যান্সার করো। দেখো এখানে নাট্যকার থেকে মনে রাখবে, এইগুলো থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এই রকম প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এসএসসি বা এমএসসি উভয় পরীক্ষায়। ঠিক আছে, তাই তোমাদের এসএসসির জন্য যে নিউ ব্যাচ নিয়ে আসা হয়েছে তার জন্য স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে বা ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত হতে পারো ফ্রি ক্লাসগুলোর জন্য। তো এটা পরপারে হয়ে যাবে 1912, পরপারে ডিএল রয়ের একটি নাটক, ঠিক আছে, ডিএল রয়ের একটা সামাজিক নাটক, তাহলে এটা কিন্তু গিরিশচন্দ্রের নাটক নয়।
চলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন দেখে নাও, তারাশঙ্করের গণদেবতা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অ্যান্সার করতে হবে। তারাশঙ্করের যে গণদেবতা উপন্যাসটা রয়েছে সেটা কত সালে প্রকাশিত হয়? অ্যান্সার করতে হবে। প্রত্যেকে অ্যান্সার করো যে তারাশঙ্কর। ওকে, তোমাদের আমি এই প্রশ্নটা নিয়ে 1-2 দিন আগেই আলোচনা করেছি, ঠিক আছে? তো তোমরা অ্যান্সার করো যে এটা কোন অ্যান্সার হবে। দেখো, গণদেবতা খুবই একটা সহজ প্রশ্ন, যেটা নিয়ে তোমাদের বারবার আলোচনা করা হয়েছে। তো দেখো, তিনি গণদেবতার জন্য কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান, এটাও মনে রাখতে হবে। গণদেবতার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে? 1966-তে। তো গণদেবতা প্রকাশিত হয় 1942-এ। 1942-এ গণদেবতা প্রকাশিত হয়। এগুলো আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে তারাশঙ্কর থেকে 1 নাম্বার কিন্তু তোমরা কমন পাবেই, এখান থেকে 1 নাম্বার তোমরা কমন পাবেই। তো 1937-এ তার আগুন উপন্যাসটা প্রকাশিত হয়। আগুন উপন্যাসে আমাদের কোন রচনাটি পাঠ্য আছে বলো তো? আগুন উপন্যাসের অন্তর্গত কোন রচনাটি আছে, কেউ বলতে পারে দেখি? পাঠ্য রয়েছে কোনটা, জানাবে আমাকে, জানাও। আগুন উপন্যাসের অন্তর্গত 1937-এ আগুন উপন্যাসটি প্রকাশিত হয়, আমাদের পাঠ্য কি আছে? চন্দ্রনাথ আছে, তাই না? চন্দ্রনাথ আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? কবি শক্তি চট্টোপাধ্যায়, দেখে নাও। এখানে তোমাদের সুবিধার্থে তোমরা যাতে একবার করে দেখে নিতে পারো যে যেতে পারি কিন্তু কেন যাবর প্রকাশকাল 1982, কারণ তোমাদের সালগুলো মুখস্থ করতে অসুবিধা হয়। তো ভালোভাবে দেখো। হে প্রেম হে নৈশব্দ 1961, ধর্মে আছো জিরাফেও আছো এর প্রকাশকাল 1965, চতুর্দশপদী কবিতা বলি 1970, যেটা মধুসূদনকে উৎসর্গও করেন তিনি। মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলীর প্রকাশকাল কত সেই সঙ্গে জানাবে, ঠিক আছে? চলো তাহলে এখানে কোন অ্যান্সারটি হবে? যে কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1983-তে পেয়েছিলেন সাহিত্য একাডেমি। সেটা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। যেতে পারি কিন্তু কেন যাব। আর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন তিনি ছবি আঁকে ছিঁড়ে ফেলে এর জন্য, ঠিক আছে? যেটা 1991-এ প্রকাশিত হয়, ছবি আঁকে ছিঁড়ে ফেলে, ঠিক আছে? বা ছবি আঁকে ছিঁড়ে ফেলে, এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। রবীন্দ্র পুরস্কার পান তার 2 বছর পর, সম্ভবত 2 বছর নয়, 1995-এ পান, ঠিক আছে? 1995-এ রবীন্দ্র পুরস্কার পান আর 91-এ প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন চলে যাব, দেখে নাও 18 নম্বর প্রশ্ন, যে চর্যার কোন পদকর্তার পদে বঙ্গালী শব্দটি পাওয়া যায়? অ্যান্সার করো। যে চর্যা পদের যে বিভিন্ন যে পদকর্তা রয়েছে, কোন পদকর্তার পদে যে বঙ্গালী আমরা পাই, এটা অ্যান্সার করো। দেখো, এই ধরনের তোমাদের আমি প্র্যাকটিস এমনভাবে করাবো যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পাও, ঠিক আছে? এখানে ধরে নাও আমি তোমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করতে পারছি না, কিন্তু এসএসসির ব্যাচে ধরে নাও সপ্তাহে 3টি ক্লাস রয়েছে, সেই 3টি ক্লাসের মাধ্যমে 6 মাস ধরে ক্লাসটি রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো সেখানে বিশাল এক সিলেবাস, তোমাদের সিলেবাস সম্পর্কে খুঁটিনাটি জিনিস আলোচনা করা হবে। এবং তোমাদের আমি কি বলেছি, মেরিটে নাম আসার জন্য যত নাম্বার প্রয়োজন সেগুলো তোমরা কিন্তু সেই ব্যাচের মাধ্যমে অর্জন করতে পারবে, ঠিক আছে? তো দেখে নাও এখানে তাহলে আমাদের কি হবে, দেখে নাও যে চর্যার কোন পদকর্তার পদে বঙ্গালী, এই বঙ্গালীটা কিন্তু ভুসুকুপা, ঠিক আছে? ভুসুকুপায়ের পদ হবে এটা। তো ভুসুকুপায়ের পদ মনে রাখতে হবে যে বঙ্গালী রয়েছে কার? ভুসুকুপা। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো আমাদের ভালোভাবে একটু মনে রাখতে হবে। ভুসুকুপাকে বাঙালি কবিও বলা হয়, ভুসুকুপাকে কি বলা হয়? বাঙালি কবিও বলা হয়। তাহলে এগুলো মনে রাখতে হবে, আর চলো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, দেখে নাও যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন সময়ে রচিত বা কোন সময়ের চিত্র রয়েছে? তুর্কি আক্রমণের পরবর্তী সময়ের অবক্ষয়িত বাঙালি সমাজের, ত্রয়োদশ শতাব্দীর বাঙালি সমাজের, না সপ্তদশ শতাব্দীর বাঙালি সমাজের? অ্যান্সার করো। চলো, এটা বেশি সময় দিচ্ছি না, অপশান খ হচ্ছে সঠিক উত্তর।
যারা খ করেছো তোমাদের প্রত্যেকেরই সঠিক উত্তর, এইভাবে প্রত্যেকেই অ্যান্সার করো। নেক্সট প্রশ্ন চলে যাব, দেখে নাও যে বৈষ্ণব কবি কবিরাজ উপাধি লাভ করেছিলেন তিনি কে? কোন বৈষ্ণব কবি কবিরাজ উপাধি লাভ করেছিলেন? অ্যান্সার করো। ঠিক আছে, বৈষ্ণব কবি কে ছিলেন যিনি কবিরাজ উপাধি পেয়েছিলেন? তো এটা প্রত্যেকেই জানো, এটা কি হবে? গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে তোমাদের আমি গত ক্লাসে আলোচনা করলাম যে দ্বিতীয় বিদ্যাপতি, সেকেন্ড বিদ্যাপতি কে বলেছেন? কে বলেছেন আলোচনা করলাম, বলো। এটা হলো গোবিন্দ দাস। তো কবিরাজ উপাধিটি কে দেন? কবিরাজ জীব গোস্বামী, যেটা তোমাদের এসএসসিতে আসা প্রশ্ন। তো তোমাদের সেই সঙ্গে প্রত্যেকটি ক্লাসে জানিয়ে দেবো যে এসএসসিতে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো তোমাদের আসা প্রয়োজন, মানে আসতে পারে, অল ডিটেলসে কিন্তু জানিয়ে দেবো। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, যে এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নেই। মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? দেখো মন্তব্যটি কে করেছেন? মন্তব্যটি করেছেন কিন্তু শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মন্তব্যটি করেছেন। তো কার সম্পর্কে করেছেন? অবশ্যই মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল অর্থাৎ অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল যে নামেই পরিচিত হোক না কেন, সেই কাব্যে কিন্তু সেই কাব্য সম্পর্কে তিনি বলেছেন যে সেই কাব্যে আমরা উপন্যাসের লক্ষণ কিন্তু পেয়েছি। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে দিস হাউস রেন্ট দি স্কাই এই বাক্যটির সঠিক বাংলা অর্থ কোনটি? জোরে চিৎকার হচ্ছিল, চিৎকারে কান পাতা যাচ্ছিল না, আকাশ পর্যন্ত চিৎকার শোনা যাচ্ছিল, না চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠলো? অ্যান্সার করো, দেখে নাও। তোমরা অনেকেই চাইছিলে যে ইউটিউবি থেকেও প্রশ্ন রাখার জন্য, তাই ইউটিউবি থেকেও প্রশ্ন রাখা হয়েছে। তো দিস হাউস রেন্ট দি স্কাই এই বাক্যটির সঠিক বাংলা অর্থ কি হবে? দেখো, তো এটার অ্যান্সার হয়ে যাবে চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠলো। অপশন ঘ বা ডি যারা করেছো তোমাদের প্রত্যেকেরই সঠিক উত্তর হয়েছে, বা অন্যান্যগুলো কিন্তু হবে না। চলো নেক্সট প্রশ্ন, আর একটা ইউটিউবে আছে। ইটস এপিয়ার হি ইজ অফ হিজ উইটস বাক্যটির সঠিক বাংলা অনুবাদ করো। বোধহয় সে বুদ্ধি হারিয়ে ফেলেছে, বোধহয় সে বুদ্ধি ফিরে পেয়েছে, বোধ তার মাথা ঠিক হয়েছে, বোধহয় তার মাথা ঠিক নেই। কি আছে ভালোভাবে দেখতে হবে। ইট এপিয়ার্স হি ইজ অফ, কি আছে? অফ হিজ উইটস। তার মানে অফ মানে এখানে বুঝতে পারছো যে বোধহয় তার মাথা ঠিক নেই। অপশন ঘ বা ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে বুলবুলিতে ধান খেয়েছে রেখাঙ্কিত বাক্যটির বাচ্য নির্ণয় করো। কোন বাচ্য হবে? আর বুলবুলিতে তলায় যদি দাগ হয় কোন কারক হবে সেটাও জানাও। বুলবুলিতে তলায় দাগ হলে কোন কারক হবে সেটাও জানাও, আর এটা কোন বাচ্য সেটাও জানাও। বুলবুলিতে ধান খেয়েছে কি হবে? অ্যান্সার করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, না কর্মকর্তৃবাচ্য? আর এটাকে যদি আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করি তাহলে কি হবে সেটাও বলতে হবে। তাহলে দেখে নাও, এটা কারক হলে কি হবে? কর্তৃকারক বুলবুলিতে তলায় দাগ, তার মানে এটা কর্তৃবাচ্য। ঠিক আছে, তো একে যদি আমরা কর্মবাচ্যে নিয়ে যাই, দেখো কর্মধান আছে, কর্মবাচ্যে নিয়ে গেলে কি হবে? যে বুলবুলির দ্বারা ধান খাওয়া হয়েছে, বুলবুলির দ্বারা ধান খাওয়া হয়েছে। চলো নেক্সট প্রশ্ন চলে যাব, যে একাধিক সরল বাক্যের অর্থ ও গঠন অপরিবর্তিত রেখে তাকে যোজক পদের সাহায্যে যুক্ত করে গঠিত হয় সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, না মিশ্র বাক্য? অ্যান্সার করো। দুটো সরল বাক্য থাকবে, তার মাঝে একটা যোজক থাকবে। ঠিক আছে, সেই যোজক পদের সাহায্যে কিন্তু এই দুটো বাক্যকে যোগ করা হবে, তাহলে সেটা কি হবে? অ্যান্সার করো। তো সেটা অবশ্যই যৌগিক বাক্য হয়ে যাবে। তাহলে দেখে নাও তোমাদের এসএসসি লক্ষ্য পূরণ ব্যাচ এবং তোমাদের যে 25-এর মধ্যে কতগুলো সঠিক হলো সেটা অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে। ঠিক আছে, তো তোমাদের এসএসসি লক্ষ্য পূরণ ব্যাচ আমি তোমাদের কি বললাম যে মেরিটে নাম আসার জন্য 90-এর মধ্যে কত প্রয়োজন? যদি তোমার 88, যদি তোমার 89ও প্রয়োজন হয় তাহলে কিন্তু এই নম্বর 1 ব্যাচের মাধ্যমেই তোমরা কিন্তু সেটা অর্জন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের যে লক্ষ্য, যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমি তোমাদের সর্বোপরি সর্বদিক থেকে হেল্প করব। কেন তোমাদের এই ব্যাচে অ্যাডমিশন হতেই হবে? 1 নম্বর ব্যাচটি 6 মাসের এবং 2 নম্বর মান্থলি কোর্স। এটা তো প্রত্যেকটি ব্যাচেই সুবিধাগুলো পাবে যে কোনো স্যারের কাছে, কিন্তু এখানে তোমরা কি পাবে? প্রত্যেকটি ক্লাস 0 লেভেল থেকে A to Z
টেক্সট ভিত্তিক পড়ানো হবে। ব্যাকরণ A to Z 0 লেভেল থেকে পড়ানো হবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি টপিকের উপর প্র্যাকটিস সেট পাবে। সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গের ক্লাস অনুযায়ী নোটস পাবে। সঙ্গে সঙ্গে তোমাদের প্রয়োজনে তোমাদের যাতে কিভাবে তোমরা প্রিপারেশনটা তোমাদের কতটা হচ্ছে তার জন্য তোমাদের MCQ প্র্যাকটিসও করানো হবে। টেক্সটের সহজ সরল ভাষায় আলোচনা করে দেওয়া হবে, প্রত্যেকটা টেক্সট থেকে প্র্যাকটিস সেট থাকবে, প্রতিটি টপিক থেকে প্র্যাকটিস সেট থাকছে এবং প্রতি সপ্তাহে প্রথম দিকে 14 দিনের মাথায় কিন্তু একটা তোমাদের সিলেবাস দেব। সিলেবাসে সেখানে সাহিত্যের ইতিহাস, টেক্সট, ব্যাকরণ, সাহিত্য সঞ্চয়ন সোমবার থাকবে, তার উপরে 90 নম্বরের প্রশ্ন নেব এবং টোটাল তোমাদের টোটাল যে 90 নম্বরের মক টেস্ট নেওয়া হবে 20+ কিন্তু মক টেস্ট নেওয়া হবে এই ব্যাচের মাধ্যমে। প্রতিটি টপিক থেকেই তোমাদের এসএসসিতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া হবে এবং তোমাদের ফুল সাজেশন কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, ফুল সাজেশন করে দেওয়া হবে, অর্থাৎ সেই সাজেশন তোমাদের যদি পড়ো তোমাদের অন্তত সেই জায়গা থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তার জন্য তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নেবে। মান্থলি ফি রয়েছে, আর বিশেষ কিছু বলছি না। তোমাদের 1 অক্টোবর অর্থাৎ আগামীকাল সন্ধ্যে থেকেই ক্লাসটি শুরু হচ্ছে, সপ্তাহে 3 দিন ক্লাস, প্রত্যেকেই যুক্ত হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।